জয় মা সরস্বতী, জয় শ্রী শ্যাম। আজকে আমরা ক্লাস 7 প্রভাতী গণিত অনুশীলনী 13.2 এর পার্ট 2 ভিডিও করছি। অর্থাৎ আমরা এর আগে পার্ট 1 এ যে 1 থেকে 14টি অঙ্ক ছিল সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করেছি। এবার আজকের এই ক্লাসে আমরা পার্ট 2 অর্থাৎ 15 থেকে যে 25 মানে 28টি যে অঙ্ক রয়েছে সেই বাকি 14টি অঙ্ক আমরা আজকের এই ক্লাসে কমপ্লিট করব। তাহলে কি হবে, অনুশীলনী 13.2 একদম কমপ্লিট হয়ে যাবে। আর এর পরে রয়েছে অনুশীলনী 13.1। এই পার্টটা কমপ্লিট করার পর আমরা যদি এই এক্সারসাইজটা আলোচনা করি তাহলে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। এরপর প্র্যাকটিস আমাদের দেখবে বইয়ের পিছনে বেশ 4-5টার মতো প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, সেগুলো আমরা একটা দুটো ধরে ধরে সলভ করলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। তো বন্ধুরা, 15 নম্বর কোশ্চেনে যেটা বলেছে সেই কোশ্চেনটি আমি আর নোট করছি না, আমি তোমাদের প্রভাতী গণিত বই থেকে পড়ছি আর অঙ্কটি আমি খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। এখানে পরিষ্কার বলা রয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি 7। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা উৎপন্ন হয় তা মূল সংখ্যা থেকে 27 কম, সংখ্যাটি নির্ণয় করো। তার মানে এখানে যেটা করতে হবে, দেখো এই চ্যাপ্টারটা যেহেতু সমীকরণ গঠন করে তারপর সমাধান করতে হবে, তো তোমাদেরকে কি করতে হবে, এখানে কিছু ভাষার পাজল দেওয়া আছে। এইগুলোকে সলভ করে প্রথমে তোমাদেরকে কি করতে হবে, সমীকরণ তৈরি করতে হবে, ইকুয়েশন গঠন করতে হবে। এরপর তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো মেথডে এগুলোকে কি করতে পারো, সমাধান করতে পারো। তো এখানে প্রথমে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি। মানে প্রথমত অঙ্কটা তো 2 অঙ্ক বিশিষ্ট হবে এবং তার সমষ্টি বলেছে 7। তার মানে এখানে দুটো আলাদা ভেরিয়েবল বা চলরাশি ধরে নিতে হবে, যেহেতু দুটো বলেছে। তাহলে আমরা শুরু করছি অঙ্কটা। ধরে নিচ্ছি 2 অঙ্ক। আমি এই অঙ্কগুলো তোমাদেরকে একটু লিখে লিখে করাচ্ছি, যাতে এখানে মানে এই চ্যাপ্টার থেকে যদি ভাষার অঙ্ক দেয় 4 নম্বর থাক আর 5 নম্বর থাক, যাতে তোমরা ফুল মার্কস পেয়ে যাও। তো আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে খাতার মধ্যে নোট ডাউন করবে। তো ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি দশকের ঘরের অঙ্কটি x এবং এককের ঘরের অঙ্কটি সমান কত লিখতে পারি, y। মানে আমরা যদি একক দশক করে দেখি, তাহলে দশকের ঘরের অঙ্কটা যদি x হয়, ঠিক আছে, তাহলে এককের ঘরের অঙ্কটা y হবে। এই হলো আমাদের বলার তাৎপর্য। ঠিক আছে, জাস্ট কোশ্চেন থেকে ওরা বলেছে না যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি 7, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময়। তো ওই কোশ্চেন থেকে লাইন নিয়ে আমরা জাস্ট দুটো আলাদা আলাদা চলরাশি ধরে নিলাম। এবার আমরা অঙ্কটিকে করছি। তো আমরা এখানে শর্ত অনুযায়ী লিখতে পারি, কারণ প্রথম লাইনে আমাদের বলে দেওয়া আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি। সমষ্টি মানে কত হচ্ছে, সমষ্টি মানে হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এখানটাতে যোগ করার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে আমরা তো একটা কথা ভালো করে আগে বুঝবে, এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক তো আমরা x ধরেছি এবং এককের ঘরের অঙ্কটি আমরা y ধরেছি। তাহলে আমরা যে একক দশক ফরম্যাটে সাজালাম, তাহলে আসলে জিনিসটা কি হচ্ছে, সংখ্যাটির ঠিক ফর্মটা কেমন হচ্ছে সেটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। তাহলে সংখ্যাটি হবে সমান কত লিখতে পারি আমরা, 10x প্লাস y। এটা হলো আমাদের কেটে দিচ্ছি রাতের মধ্যে 10x প্লাস y। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে এখানে 10x প্লাস y কি করে হলো। দেখো এখানে দশক বলেছে, যদি আমরা দশকের অঙ্ক জানি তাহলে একক দশক, তার মানে আমাকে এখানে 10 জুড়তে হচ্ছে, আর একক মানে কত হচ্ছে, এর আগে একটা 1 রয়েছে।
তো আমরা এরকম ভাবে এটাকে বুঝতে পারি। তার মানে দশকের অঙ্ক মানে 2 ঘর থাকবে আর এককের অঙ্ক মানে 1 ঘর থাকবে, এটা আমরা পরিষ্কার জানি। তাহলে শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি? x প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও। কেন? কেন কি কোশ্চেনে আমাদের পরিষ্কার বলে দেওয়া আছে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টিগত x প্লাস ওয়াই, তাই ইকুয়াল টু আমরা 7 লিখতে পারছি। আর যেহেতু আমরা এই অঙ্ক দুটোকে স্থান বিনিময় করব, কারণ কি আমাদের এখানে বলেছে না যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা উৎপন্ন হয় তা মূল সংখ্যা থেকে 27 কম। ঠিক আছে, তাহলে আগে আমরা কি করি, অঙ্কটির স্থান বিনিময় করে নিই। আবার মানে কোশ্চেনের লাইন বাই লাইন আমরা এগুলোকে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আবার অঙ্ক দুটি স্থান বিনিময় বিনিময় করলে নতুন সংখ্যাটি হবে। একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমাদের মনে হয় যে এত ভাষা ভাষা দিয়ে কেন আমি অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি, কারণ এই টাইপের অঙ্কগুলো কিন্তু বন্ধুরা ভাষা 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 দিয়ে তোমাকে পাজল গুলোকে সলভ করে তারপরে কিন্তু ইকুয়েশন বানাতে হবে। আর যখন ইকুয়েশন কমপ্লিট হয়ে যাবে তারপরে তো নর্মাল সমাধান। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি কত হবে? আমরা প্রথমে দেখো সংখ্যাটি কত পেয়েছি, 10x প্লাস ওয়াই। এবার কি করছি, এদের মধ্যে স্থান বিনিময় করে দিচ্ছি। তাহলে এটা কি হলো, 10y প্লাস এক্স। স্থান বিনিময় করলে এটা হচ্ছে। এবার আমরা কি করব, এই দেখো 10y প্লাস এক্স যেটা পেলাম, এবার এটাকে আমরা কি করতে পারি, যে কোনো এক মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এবার তো ইকুয়েশন হলো। এবার আমরা কি করব, শর্ত অনুযায়ী এটা প্রথমে আমরা লিখেছি, তাহলে আমরা কি লিখতে পারি, 10x প্লাস ওয়াই বিয়োগ 10y প্লাস এক্স ইকুয়াল টু 27। কেন? কারণ পরিষ্কার লেখা রয়েছে বইতে প্রশ্নের মধ্যে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে নতুন সংখ্যা উৎপন্ন হয় তা মূল সংখ্যা থেকে 27 কম। ঠিক আছে, মানে আমি যদি এই সংখ্যাটা, প্রথম সংখ্যাটা আমার এটা হয়েছে, মানে আমি প্রথমে করেছি, মানে এটা প্রথম সংখ্যাটা আমরা দেখলাম, সংখ্যাটি হলো 10x প্লাস ওয়াই। বলছে এই যে যে সংখ্যাটা আমরা পেলাম, এই সংখ্যাটা যখন আমরা স্থান বিনিময় করছি, হ্যাঁ, তার থেকে কি হচ্ছে, 27 আমাদের কম হচ্ছে। তার মানে কি, মূল সংখ্যা থেকে যেটা স্থান বিনিময় করলাম সেটাকে বিয়োগ করলে যেটা যেটা পাচ্ছি সেটা কত কম, 27। এবার আমাদের ইকুয়েশনটা চলে চলে আসলো। এবার আমরা কি করবো, এটাকে নর্মাল ভাবে সমাধান করবো। তাহলে এখানে কি হচ্ছে, 10x প্লাস ওয়াই বিয়োগ 10y বিয়োগ এক্স ইকুয়াল টু 27। তাহলে 9x বিয়োগ 9y ইকুয়াল টু 27। তাহলে 9 যদি কমন নিই তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 27। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি বন্ধুরা, এখানে 27/9। তাহলে কত হলো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এটাকে আমরা কি দিচ্ছি, 2 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এইবার এই 1 নম্বর আর এই 2 নম্বর ইকুয়েশনটাকে যখন আমরা সলভ করব তখন আমাদের অঙ্কের উত্তরটি চলে আসবে। তাহলে এইবার দেখো ভালো করে বন্ধুরা, আমরা এটাকে কি করতে পারি, 1 নম্বর সমীকরণটা আর 2 নম্বর সমীকরণটা আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে একটা কাজ করি, আমরা এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি মেথডটার নাম, অপনয়ন পদ্ধতি। তাহলে কি হবে বন্ধুরা, এটা ক্লাস 9 এর একটা মেথড, এটা দিয়ে সলভ হয়ে যাবে। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত পেলাম, 3। এবার দেখো এই মাইনাস ওয়াই মানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যায়, 2x ইকুয়াল টু দেখো কত, 10। তাহলে x ইকুয়াল টু কত, আমরা 5 পেলাম। ঠিক আছে, এইবার এই x এর ভ্যালু যে কোনো একটার মধ্যে বসিয়ে দাও। ঠিক আছে, ধরো আমি এখানটাতে বসিয়ে দিই, এখানে ভালো করে দেখবে যে সংখ্যাটি আমাদের কত হলো, 10x প্লাস ওয়াই।
এটা আমরা ধরেছিলাম, কিন্তু এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসালেই অঙ্কটা কিন্তু চলে আসবে। তাহলে আমি একটা কাজ করছি, এটাকে 1 নম্বর সমীকরণটাকে বসিয়ে দিচ্ছি, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে 1 নং সমীতে, সমীতে মানে সমীকরণে, ঠিক আছে, সমীতে এক্স ইকুয়াল টু 5 বসিয়ে পাই যা কিছু করবে সব কিছু লিখে দিতে হবে। এই সমীকরণের অঙ্কগুলো কিন্তু এমন টাইপের হয়, নাহলে কিন্তু মার্কস কেটে বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হলো, 5 প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু 7 বিয়োগ 5। তাহলে কত পেলাম বন্ধুরা, 2। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম, 2। তাহলে আমাদের নতুন সংখ্যাটা কত, নির্ণয় সংখ্যা যেটা আমরা বার করলাম যে 10x প্লাস ওয়াই, ওর মধ্যে আমরা কি করবো, এটাকে পুট করবো। তাহলে সংখ্যাটি হবে সমান 10 গুণিত 5 যোগ 2 সমান কত হচ্ছে, 50 যোগ 2 সমান কত হচ্ছে, 52। এটি হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। তাহলে এই অঙ্কগুলোকে বন্ধুরা এইভাবে সলভ করতে হয়। প্রথমে তোমাদের কি করতে হবে, অঙ্কগুলোকে আহ, ওরা যে ভাষা দিয়ে দেয় পাজেল টাইপের, সেইগুলোকে সুন্দর করে সলভ করে বুঝে বুঝে লাইন বাই লাইন করে তোমাদের প্রথমে ইকুয়েশন বানাতে হবে। তারপর সেই ইকুয়েশন দুটোকে সলভ করলে এক্স আর ওয়াই এর আমরা দুটো ভ্যালু পাবো। সেই ভ্যালুটাকে যে নির্ণয় সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম তার মধ্যে পুট করলে আমাদের কিন্তু আনসার চলে আসে। যেভাবে আমি তোমাদেরকে করালাম অঙ্কটিকে, ঠিক এইভাবেই তোমরা পরীক্ষার সময় করবে, দেখবে একটা নাম্বারও তোমাদের কাটা যাবে না। এবার আমরা দেখে নেব 16 নম্বর প্রশ্নটির সমাধান। 16 নম্বর অঙ্কতে কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি। ক্ষেত্রটির পরিসীমা 76 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? এটা কিন্তু মেনসুরেশন লেভেলের কোশ্চেন, মানে পরিমিতির অঙ্ক। তো এই টাইপের, মানে এই চ্যাপ্টারের সমীকরণ গঠন ও সমাধান, এখানে কিন্তু মিক্স চ্যাপ্টারের কিন্তু কোশ্চেন থাকে। হতে পারে সেটা মেনসুরেশন, হতে পারে সেটা অ্যারিথমেটিক, হতে পারে সেটা অ্যালজেব্রাইক, এরকম হতে পারে সেটা তোমাদের বলো না ওই জ্যামিতি বেস, এরকম বিভিন্ন রকমের থাকতে পারে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা কি করব, প্রথমে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি না, আয়তক্ষেত্রটি প্রস্থ প্রস্থ সমান এক্স মিটার, ঠিক আছে বন্ধুরা, এক্স মিটার। সুতরাং সুতরাং আয়ত ক্ষেত্রটি দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত হবে, এক্স প্লাস এইচ মিটার হলো। আমরা জানি আমরা জানি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। শর্তানুযায়ী শর্তানুযায়ী 2 গুণিত এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 76। কেন, এখানে পরিষ্কার কোশ্চেনে বলা আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 8 বেশি। ক্ষেত্রটির পরিসীমা যদি 76 মিটার হয়, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রর পরিসীমাটা যেহেতু বলে দেওয়া আছে 76, তাহলে এটাও পরিসীমা এটাও পরিসীমা সমান। এবার এটাকে আমরা সলভ করবো। তাহলে 2 গুণিত 2x প্লাস এইচ ইকুয়াল টু 76। তাহলে 2x প্লাস এইচ ইকুয়াল টু 76/2 সমান কত হচ্ছে, 38। তাহলে 2x ইকুয়াল টু 38 বিয়োগ 8 সমান কত হচ্ছে, 30। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, 30/2 সমান কত হচ্ছে, 15। সুতরাং x ইকুয়াল টু কত, 15।
আমরা পেয়ে গেলাম। এবার আয়তক্ষেত্রটি, সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ সমান 15 মিটার এবং আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 15 প্লাস 8 সমান 30 মিটার। সুতরাং আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, পাশে এককটাও লিখে দেবে বর্গ মিটার। সুতরাং কত হচ্ছে 30 গুণিত 15 বর্গ মিটার সমান কত হচ্ছে 345 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের সাথে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করব। এখন তোমাদের মনে হয়তো দেখো প্রশ্ন জাগতেই পারে যে অঙ্ক করতে বসে আবার কিসের গল্প। গল্পটা মনে পড়লো এই বর্গমিটার লিখতে গিয়ে। আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন আমি আমাদের একটা এরকম চ্যাপ্টার ছিল, আমাদের বলতে কি এখনো আছে তো, গণিত প্রকাশ বইতে। সেখানে পরিমিতি টাইপেরই একটি প্রশ্ন ছিল, যেখানে পুরো অঙ্ক মানে এই সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারেরই কোশ্চেন ছিল, কিন্তু এই পরিমিতির উপর বেস করে। কিন্তু সেখানে আমি কি করেছিলাম, ধরো আমি লিখলাম দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বর্গমিটার আমি লিখেছি। আর আমি কি লিখেছি, ধরো 345 বর্গমিটার। মাঝখানে আমার ভুল কি ছিল, যে আমি যখন 23 গুণিত 15 লিখলাম তখন তার পাশে এই বর্গমিটারটা কেন লিখলাম না। অনেক অনেক বইতে দেখবে এখানে যখন বর্গমিটার লেখা হয় তখন এখানে দুটো কমা দিয়ে দেয়, মানে ডবল দাগ দিয়ে দেয়। ঠিক আছে, এরকম করে আমরা দিই না, এই জিনিসগুলো দিয়ে দেয়। কিন্তু এটার মানে কিন্তু এটাই বোঝায় যে তুমি প্রত্যেকটা লাইনে বর্গমিটার লিখেছি। তো এই একটা লাইনে আমি যেহেতু বর্গমিটার লিখিনি, এর জন্য কি মার্কস কাটা উচিত? যদি অঙ্কটার মধ্যে 5 নম্বর থাকে, সেই এক্সামিনার কি করেছে, অঙ্কটা সলভ পুরোটা আমি করেছি, করার জন্য আমাকে এখানে 3 দিয়েছিল, আর এই যে তুমি পাঠের জন্য ওরা 2 রেখেছিল। তাহলে 2 এর মধ্যে আমায় কি করেছে, এখান থেকে আমার 1 দিয়ে আর 1 নম্বর মাইনাস করে দিয়েছে। যখন ওনার সাথে ক্রস করা হয় যে স্যার কেন এই নাম্বারটি কাটা হয়েছে, তখন উনি উত্তর দেন যে এখানে বর্গমিটার বর্গমিটার প্রত্যেকটা লাইনের মধ্যেই লিখে দিতে হবে। মানে এখানে বর্গমিটার লিখে দিয়েছি আর এখানে লিখলাম, মাঝখানে লিখলাম না, তাহলে কিন্তু হবে না। তো উনি আমাকে এটা রিজন হিসাবে দেখিয়েছিলেন। তো আমি ওনাকে বলেছিলাম, তো আমি তো এখানে লিখেছি আর এখানে লিখেছি, আমি তো লিখিনি, তাহলে আমার এই জন্য কি নাম্বার কাটা যায়? তো উনি দেয়নি মানে দেয়নি। তো এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করার অর্থ এটাই আমি বলতে চাচ্ছি, যখন তোমরা এক্সাম হলে মানে অঙ্কগুলো করবে, এককগুলো খেয়াল রাখবা, যে এখানে বর্গমিটার লিখে বসে আছি আর এখানে লিখছি আর মাঝখানে লিখছি না, তাহলে কিন্তু অনেক অনেক স্কুলে কিন্তু এক একজন অঙ্কের শিক্ষক কিন্তু এক এক রকমের হয়ে থাকেন। হয়তো একজন শিক্ষক যিনি এইটুকুনি লিখলেন, ভাবলো না ছেলেটা এইটুকুনি লিখে যাবে, ফুল মার্কস দিয়ে দিই। আবার তার কিন্তু এটাও মনে হতে পারে যে সে এখানে লিখে যেতে হয়েছে, এখানে লেখেনি, তাহলে আমি তার মার্কস কেটে নেব। সম্পূর্ণটা কিন্তু তার মুডের উপর আর মর্জির উপর ডিপেন্ড করে। সে তুমি যতই যাই করো তাই করো। তো আমি পুরো অঙ্কটা কষ্ট করে কেটে না নিয়ে আমি একটুখানি জায়গায় বর্গমিটার লিখলাম না বলে তার জন্য আমি মার্কস কাটিয়ে দেবো, এটা তো বুদ্ধিমানের কাজ হতে পারে না। যাই হোক, এই গল্পটা শেয়ার করার অর্থ এটাই ছিল। এবার আমি তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যে কি হলো। দেখো, প্রথমে আমি ধরছি যে আয়তক্ষেত্রটির প্রস্থ এক্স মিটার আর আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স প্লাস এইচ মিটার। কেন? কেন কি বইতে পরিষ্কার কিন্তু কোশ্চেনে বলা রয়েছিল যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 8 মিটার বেশি। যদি প্রস্থটা এক্স মিটার হয়, তাহলে কিন্তু দৈর্ঘ্যটা কি হবে, প্রস্থর থেকে 8 মিটার বেশি হবে। তাই এখানে প্লাস 8 করলাম। এবার আমরা জানি, কি জানি, এই ফর্মুলাটাকে জানি না, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এখানে একক লিখে দিতে পারো।
হলো। এবার শর্ট অনুযায়ী, কেন কি পরের লাইনে বলেছে যে ক্ষেত্রটির পরিসীমা যদি 76 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তার মানে প্রথমে একটা জিনিস ভালো করে ভাবো, আমরা এখানে কি কি বলছি যে আয়তক্ষেত্রটির পরিসীমার ফর্মুলা কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, এটা একক দিলাম। কেন কি এখানে আমি অঙ্কের কোনো ইউজ করিনি কোনো টার্ম, সেই জন্য আমি একক রাখলাম, মানে ডিরেক্ট ফর্মুলা। আর যখন আমি এখানটাতে দেখো এককগুলো ব্যবহার করছি, মানে আমি কি অঙ্কের টার্মগুলো এখানে ব্যবহার করেছি। তাহলে আমার কথা ভালো করে বোঝো, এই 76 মিটারটা এটাও একটা পরিসীমা, আর আমরা যে ফর্মুলাটা লিখলাম এটাও একটা পরিসীমা। তাহলে দুটো পরিসীমা সেম, তার জন্য এখানে কি হলো, সমান হলো। এবার এটা যখনই সমান হলো তখন আমরা কি করলাম, এখান থেকে প্রথমে এক্স বার করলাম। দেখো এক্স ধরেছিলাম পোস্ট ইকুয়াল টু এক্স মিটার, তাহলে এই এক্স যে 15টা আসলো এটা কিন্তু কি পেলাম, আমরা প্রস্থ পেলাম। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত, 15 মিটার। এরপরে হলো, এবার আমরা দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেখো, আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফল বার করতে হয় তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুটোই জানতে হবে। এমন নয় কি যে প্রস্থ জেনে বসে রয়েছে এদিকে দৈর্ঘ্য জানি না, তাহলে কিন্তু ফর্মুলা কোনো প্রকার অবস্থাতেই রান করবে না। তো এখানে আমরা যেহেতু প্রস্থ 15 মিটার পেলাম, তাহলে এবার আমাদের আয়তক্ষেত্র কি হচ্ছে, দৈর্ঘ্য বার করতে হবে। দেখো আমরা এখানে প্রথমেই কনসিডার করে নিয়েছিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু ইকুয়াল টু এক্স প্লাস 8 মিটার। কেন কি যদি প্রস্থ এক্স হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, তার থেকে কিন্তু 8 মিটার বেশি হবে। তাহলে 15 সাথে 8 যোগ করলে কত হলো, 23 মিটার হলো। এবার আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এটার একক কি বর্গ মিটার হয়। তাহলে দৈর্ঘ্য আমরা কত পেলাম, 23। দৈর্ঘ্য আমরা 23 পেলাম, আর হচ্ছে প্রস্থ কত পেলাম আমরা, 15। এবার দুটোকে গুণ করে কত হচ্ছে, 345 বর্গ মিটার। ব্যাস, এখানে আমাদের অঙ্ক ফুল কমপ্লিট হলো, মানে সলিউশনটার কথা কথা বলছি আমি তোমাদেরকে। ঠিক আছে বন্ধুরা, যেভাবে পড়ালাম সেভাবে হুবহু যদি পরীক্ষার খাতায় করে আসতে পারো, এক্সামিনার কোনো প্রকার অবস্থাতেই যাই কিছু হয়ে যাক না কেন সে একটা নাম্বারও কাটতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেব 17 নম্বর প্রশ্নটির সমাধান। 17 নম্বর প্রশ্নটিতে কি বলেছে বন্ধুরা, এখানে বলেছে একটি সামান্য ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 15। যদি লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/2। মূল ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি ভগ্নাংশটি ভগ্নাংশটি লব সমান x। আমি অঙ্কটি প্রথমে সলভ করে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, যেহেতু লব ও হরের পার্থক্য 15 এবং পরবর্তী শর্তে লব ও হরের সাথে এক যোগ করলে ভগ্নাংশটি ভগ্নাংশটি 1/2, অর্থাৎ হর লবের চেয়ে বড় হয়। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি এটা কি করছি। দেখো, প্রথমত তোমাদের বোঝানোর জন্য আমি বইতে যে কোশ্চেনটিতে যেটা বলা রয়েছে যে যদি লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটি হয় 1/2, আমি জাস্ট ওই স্টেটমেন্টটাকে এটা এখানে লিখে দিয়েছি। আর এটা বোঝানোর চেষ্টা করছি যে এখানে লব ও হরের পার্থক্য কিন্তু 15। আর পরবর্তী শর্তে মানে পরের লাইনেই কিন্তু এই কথাগুলো লেখা রয়েছে, সেটাকে আমি লিখলাম, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এই পার্থক্য স্কিপ করবে। ঠিক আছে, সুতরাং ভগ্নাংশটি ভগ্নাংশটির হর সমান এক্স প্লাস 15। সুতরাং মূল ভগ্নাংশ ভগ্নাংশটি সমান x/x+15। শর্তানুযায়ী
এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস 15 প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 1/2। এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস 16 ইজ ইকুয়াল টু হাফ। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 1 ইন্টু এক্স প্লাস 16। কি করলাম? বজ্র গুণন করলাম। বজ্র গুণন 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 16। তাহলে 2x মাইনাস এক্স ইকুয়াল টু 16 বিয়োগ 2। তাহলে x ইজ ইকুয়াল টু 14। সুতরাং ভগ্নাংশ is log is equal to 14 এবং or is equal to 14 প্লাস 15 সমান 29। সুতরাং মূল ভগ্নাংশটি সমান 14/29। দেখো কিছু বুঝতে পারলে কিনা? আমি অঙ্কটি তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে। ও আরেকটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, এখানে অর বা লিখতে কিন্তু ফার্দার ভুলো না। ঠিক আছে, না হলে কিন্তু যা অঙ্ক করেছে কষ্ট করে সব কিন্তু জলে। ঠিক আছে, বলে বলে মার্কস কেটে রেখে দেবেন কিন্তু। সেই জন্য অর গুলো আমি আগের তিনটে অঙ্কতেও দেখলাম অর ইউজ করিনি, আমার একদম মাথায় খেয়াল ছিল না। কিন্তু সমাধানের অঙ্কে অর বা লেখাটা কিন্তু ম্যান্ডেটারি। তবে কলেজে গেলে কিন্তু আমরা অনেক সময় অরের পরিবর্তে ডাটিংটা ইউজ করি, কিন্তু এটা এইখানে বিশেষ করে নিচু ক্লাসে কিন্তু ইউজ করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, এবার অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে পরিষ্কার যে কোশ্চেনটি দেওয়া আছে সেই কোশ্চেনটি আরেকবার পড়ছি আমরা। বলছে একটি সামান্য ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 15। মানে লব আর হর যা হবে, এই যে এটা লব আর এটা হর, এদের যে পার্থক্য, ঠিক আছে, মানে বিয়োগ ফলটা, সেটা বলেছে 15। ঠিক আছে, যদি লব ও হর উভয়ের সঙ্গে 1 যোগ করা হয় তবে ভগ্নাংশটি হয় 1/2। তাহলে মূল ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে মূল ভগ্নাংশ আমাদের নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে হর আর লব ধরে নিতে হবে। কেন? কেন কি এদের পার্থক্য 15 রয়েছে, আমাদের এইটুকুনি যেটা দিয়ে কিন্তু অঙ্কটাকে আগাতে হবে। ধরো আমি প্রথমে তোমাদের প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি ধরে নিচ্ছি ভগ্নাংশটির লব হচ্ছে এক্স। ঠিক আছে, আর ভগ্নাংশটির হর হচ্ছে এক্স প্লাস 15। ঠিক আছে, কেন কি লব ও হরের পার্থক্য যেহেতু 15 এবং পরবর্তী শর্তে মানে কোশ্চেনের লাইনে বলা রয়েছে লব ও হরের সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি হাফ, তাই হর সবসময় কি হবে? লবের চেয়ে বড় হবে। তাহলে এখানে ভগ্নাংশটির হর কত হলো? এক্স প্লাস 15। তাহলে মূল ভগ্নাংশটি কত দাঁড়াচ্ছে বন্ধুরা? লব কত ধরেছিলাম আমরা? এক্স, আর হর কত ধরলাম? এক্স প্লাস 15। এবার শর্তানুযায়ী ভালো করে বুঝবে, কোশ্চেনে কিন্তু বলে দেওয়া রয়েছে যে প্রত্যেকটা মানে ওই যে লব ও হরের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে ভগ্নাংশটি হাফ হচ্ছে। তাহলে আমি এক্স এর সাথে যদি একটা 1 যোগ করতে পারি আর এক্স প্লাস 15 সাথে যদি আমি এটা 1 যোগ করতে পারি তবেই তো এটা 1/2, তাহলে সমান হচ্ছে। তাহলে করলাম, সমান করার পরে আমরা কি করলাম? এটাকে জাস্ট কোনাকুনি গুণ করছি, আর এই কোনাকুনি গুণটাকে বলা হচ্ছে কি? বজ্র গুণন। তোমরা ক্লাস 9 ডিটেলসে শিখবে। এবার এই বজ্র গুণনটাকে আমরা সলভ করে মানে মেথডে সলভ করে আমরা কি করলাম? এক্স ইজ ইকুয়াল টু 14 পেলাম। তাহলে ভগ্নাংশটির লব যদি 14 হয় তাহলে হর কত হবে? তারপরে নিশ্চয়ই এক্স, এক্স এর সাথে 15 যোগ হবে, তাই 14 সাথে 15 যোগ করে কত হলো? 29। তাহলে মূল ভগ্নাংশটি কত হবে? এখানে মূল ভগ্নাংশটি আমি কোন ফর্মেটে লিখেছিলাম? মূল ভগ্নাংশটি আমি লিখে দিলাম প্রথমে 14, মানে এক্স বাই এক্স প্লাস 15। তাহলে এক্স এর জায়গায় আমি 14 লিখবো, আর এক্স প্লাস 15 ভ্যালু আমি কত পেয়েছি? 29। জাস্ট বসিয়ে দিলাম, এটি হলো আমাদের নির্ণীয় ভগ্নাংশটি। আশা করি বুঝতে পেরেছো। আরও যদি কোনো রকম ডাউট থাকে তাহলে এটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর যদি আজকে এই সেশনটা ভালো লাগে তাহলে এটি অবশ্যই লাইক করে দিও। যারা নতুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল প্রেস করে পাশে থাকো, যখনই আমি এই ক্লাসগুলো প্রভাতী গণিত বই অনুশীলনগুলোর সমাধান দেবো, যাতে সবার আগে তোমরা পেতে পারো। লাইক করতে ভুলো না, বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্টে ভরিয়ে দাও।
এবার আমরা দেখে নেব 18 নম্বর প্রশ্নটির সমাধান। 18 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে সেই প্রশ্নটিকে আমরা প্রথমে পড়ব। এখানে বলেছে 1793 টাকা, ঠিক আছে, 1793 টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে বি এর দ্বিগুণ থেকে 3 টাকা কম এবং সি এর 3 গুণের থেকে 4 টাকা কম পায়। তাহলে ধরে নিচ্ছি এ পায় এক্স টাকা শর্ত অনুযায়ী, বি পায় এর দ্বিগুণ। তাড়াতাড়ি লিখতে গিয়ে হাতের লেখাটা খারাপ হয়ে গেছে, একটু কষ্ট করে উদ্ধার করে নিয়ে তোমরা। দ্বিগুণের থেকে 3 টাকা কম সমান 2x হলের এটা টাকা, এবং সি পায় এর 3 গুণের থেকে 4 টাকা কম, মানে 3x বিয়োগ 4 টাকা। এইটুকুনি বুঝতে পেরেছি আশা করি। এরপরে দেখো, সুতরাং তাদের 3 জনের মোট টাকার পরিমাণ 1793 টাকা। সুতরাং x প্লাস 2x মাইনাস 3 প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 1793। এবার এটাকে আমরা সলভ করব। और x प्लस 2x माइनस 3x प्लस 3x माइनस 2 इक्वल टू 1793 और 6x माइनस 7 इक्वल टू 1793 और 6x इक्वल टू 1793 प्लस 7 और 6x इक्वल टू 1800 और x इक्वल टू 1800 बाई 6 সমান কত হলো 300। সুতরাং x ইকুয়াল টু 300। সুতরাং এ পায় 300 টাকা, বি পায় 2 গুণিত 300 বিয়োগ 3 সমান 597 টাকা, সি পায় সমান 3 গুণিত 300 বিয়োগ 4 সমান 596 টাকা। এটি হলো সঠিক উত্তর। দেখো কিছু বুঝতে পারলে নাকি। এ পায় 300 টাকা আর বি পায় 597 টাকা, সি পায় 896 টাকা। তাহলে কি করে পেল এই টাকাগুলো? এখন তার বিস্তারিত সমাধান আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ভালো করে মন দিয়ে অঙ্কটি শোনো। দেখো, এখানে আমরা ধরছি এ পায় এক্স টাকা, ঠিক আছে, শর্ত অনুযায়ী। দেখো বইয়ের লাইনগুলোতে পরিষ্কার করে বলা রয়েছে বি পায় এর দ্বিগুণের থেকে 3 টাকা কম। তার মানে বি পায় এর দ্বিগুণের, এর দ্বিগুণের অর্থ হচ্ছে আমরা বদমাশি নিয়মে শিখেছি এর মানে কিন্তু গুণ হয়। তাহলে এখানে পরিষ্কার লেখা আছে বি পায় এর, এর টাকা কত আছে এক্স, এক্স মানে বি পায় এর দ্বিগুণ, মানে এ যদি এক্স হয় তাহলে নিশ্চয়ই বি যে টাকাটা পাবে এর টাকার থেকে দ্বিগুণ টাকা পাবে, তাহলে 2x। কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে 3 টাকা কম, তাই বিয়োগ 3 টাকা লিখলাম। আবার সি পায় এর 3 গুণের থেকে 4 টাকা কম, তার মানে যদি এর টাকা যদি এক্স হয়
তাহলে সি এর টাকা কত হবে 3 গুণ, তার মানে 3x। এবার তার থেকে বলছে 4 টাকা কম, তাই -4 টাকা হলো। এবার তাদের তিনজনের মোট টাকার পরিমাণ বইতে স্পষ্ট করে বড় বড় করে লিখে দিয়েছে যে 1793 টাকা। তাহলে আমরা কি করব, প্রথমে এদের তিনজনের সমষ্টি মোট টাকার কথা বলেছে, তাই আমরা প্রথমে এক্স কে যোগ করব, তারপরে 2x - 3 কে যোগ করব, তারপর 3x - 4 কে যোগ করব। এদের মোট টাকাই তো বলে দেওয়া আছে 1793 টাকা, তাই এটি কি হলো, সমান হলো। এরপরে আমরা কি করলাম, এখান থেকে যে তোমরা নিশ্চয়ই সমাধান জানো কিভাবে করতে হয়, সেভাবে আমরা কি করলাম, এক্স এর ভ্যালুটা বার করলাম। কত বার করলাম, 300 টাকা, 300। এবার এ পায়, এক্স যেহেতু 300, তার মানে এর টাকাটা 300 টাকা হবে। এবার বি পায়, দেখো এখানে কত ছিল 2x - 3, তাই 2 এর সাথে 300 গুণ করে তার থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 597 টাকা। আর ঠিক এমনি করে সি পায়, তার এখানে দেখো 3x - 4, মানে 3 এর সাথে 300 গুণ করে তার থেকে 4 বাদ দিয়ে কত হচ্ছে 896 টাকা। এটি হলো আমাদের নির্ণয় উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটিতে রিভাইন্ড করে করে একটু দেখে নিও, আশা করি পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা দেখে নেব 19 নম্বর প্রশ্নটির সমাধান। 19 নম্বর কোশ্চেনটিতে কি বলেছে বন্ধুরা, শান্তনু একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করল। যদি তার গতিবেগ ঘন্টায় 2 কিমি বেশি হতো, তবে ওই একই দূরত্ব অতিক্রম করতে তার 2 ঘন্টা কম সময় লাগতো। শান্তনুর প্রকৃত গতিবেগ কত ছিল? এই অঙ্কটি কিন্তু ওই টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স ওই চ্যাপ্টারের কিন্তু এই প্রশ্নটি। তাহলে কিভাবে সলভ করছি দেখো, ধরি শান্তনুর শান্তনুর প্রকৃত গতিবেগ সমান x কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং দূরত্ব, আমরা দূরত্বর ফর্মুলা কি জানি, দূরত্বর ফর্মুলা আমরা জানি গতিবেগ কিন্তু সময়, তাই তো। এটা কিন্তু একটা সূত্র, এটাকে শর্টে এমনও লেখা যায় বি ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, এটা একটা সূত্র, মাথায় রাখবা, লিখে দিলাম। এরপরে দেখো, সুতরাং 8 ঘন্টায় অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব সমান x গুণিত h সমান 8x কিলোমিটার। সুতরাং গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পেলে নতুন গতিবেগ সমান x+2 কিলোমিটার প্রতি ঘন্টা। সুতরাং গতিবেগ আগের চেয়ে 2 ঘন্টা কম কম সময় লাগে। অর্থাৎ সময় ইকুয়াল টু 8 - 2 সমান 6 ঘন্টা। সুতরাং 6 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব 6 ইন্টু x+2 কিলোমিটার, 2 কিলোমিটার। সুতরাং শর্তানুযায়ী
যাই, 8x ইকুয়াল টু 6 ইন্টু এক্স প্লাস 2, তাহলে 8x ইকুয়াল টু 6x প্লাস 12, তাহলে 8x বিয়োগ 6x ইকুয়াল টু 12। আশা করি এইটুকুনি বুঝতে পারছো, কারো ডাউট থাকলে কি অবশ্যই জানাবো। তাহলে 2x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 6। সুতরাং শান্তনুর প্রকৃত গতিবেগ গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল। এটি হলো সঠিক উত্তর। দেখো কিছু বুঝতে পারলে নাকি? যদি কোনো রকম ডাউট থাকে তাহলে এটি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এবার আমি তোমাদেরকে কোশ্চেনটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমাদেরকে বলেছে শান্তনু একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করলো। বেশ ভালো কথা। যদি তার গতিবেগ ঘন্টায় 2 কিমি বেশি হতো তবে একই দূরত্ব অতিক্রম করতে তার 2 ঘন্টা কম সময় লাগতো। শান্তনুর প্রকৃত গতিবেগ কত ছিল? ধরে নিচ্ছি শান্তনুর প্রকৃত গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, ফর্মুলা কি বলছে? দূরত্ব ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক, তাহলে 8 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব, 8 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব যদি হয় তাহলে কি হবে? নিশ্চয়ই স্পিড ইন্টু টাইম হবে। তাই দেখো x ইন্টু 8 করে এটাকে 8 কিলোমিটার প্রতি ঘন্টা করা হলো। তারপরে আবার পরক্ষণে কোশ্চেনে বলেছে গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি পেলে নতুন গতিবেগ কত? মানে বৃদ্ধি যদি পায় তাহলে নতুন গতিবেগটা কত হচ্ছে? তাহলে এক্স এর সাথে আমি কি করছি? 2 যোগ করে দিচ্ছি। বৃদ্ধি পেয়েছি যদি হ্রাস বলতো তাহলে বিয়োগ করতাম। কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপরে গতিবেগ আগের চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে প্রথমে কোশ্চেনে কত বলে দেওয়া হয়েছে? প্রথমে গতিবেগ 8 ঘন্টা, 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6 ঘন্টা হলো। এবার সময়টা আমরা পেয়ে গেলাম 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? 6-এর সাথে এক্স প্লাস 2 গুণ করে আমরা কিলোমিটার পেয়ে গেলাম। এবার এই 8x, মানে দেখো 8 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব আর 6 ঘন্টা অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, দুটো সমান। এর জন্য আমি এটাকে ইকুয়াল করলাম, এখান থেকে এক্স বার করলাম, তাহলে শান্তনুর প্রকৃত গতিবেগ কত? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেবো, এটা 19 হলো 20 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে একটি বাঁশের 1/3 অংশ কাদায়, 1/4 অংশ জলে এবং বাকি 5 মিটার জলের উপরে আছে। তাহলে বাঁশটি কত মিটার লম্বা? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি সমস্ত ক্লাসের প্রভাতী গণিত বইয়ে কম বেশি একটা দুটো করে দেখা গেছে। এই অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবা। ধরে নিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ বাঁশটি সমান x মিটার লম্বা। বাঁশটি কাদায় আছে, সমান x/3 মিটার, এবং বাঁশটি জলে আছে, সমান x/4 মিটার। সুতরাং কাদা ও জল মিলিয়ে মোট আছে সমান x+3 প্লাস x+4 মিটার, 4x প্লাস 3x/12 মিটার, 7x/12 মিটার। এটুকুনি পরিষ্কার সকলের কাছে? পাল্টানো যায়। বাঁশটি বাকি অংশ জলের উপরে আছে, সুতরাং জলের
উপরে থাকা অংশের দৈর্ঘ্য সমান এক্স মাইনাস 7x/12 মিটার। আশা করি এটুকুনি বুঝতে পেরেছ। 5x/12 মিটার শর্তানো যায় 5x/12 সমান 5। তাহলে এটা যদি সলভ করা হয় 5x ইকুয়াল টু 5×12 তাহলে x ইকুয়াল টু 12 মিটার। তাহলে সম্পূর্ণ বাসটি 12 মিটার লম্বা। দেখো কিছু বুঝতে পারলে নাকি? তাহলে সম্পূর্ণ বাসটি কত মিটার লম্বা? 12 মিটার লম্বা। এবার আমি তোমাদেরকে অঙ্কটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আমাদেরকে পরিষ্কার কোশ্চেনে বলা আছে যে একটি বাসের 1/3 অংশ কাদায় এবং 1/4 অংশ জলে এবং বাকি 5 মিটার, বাকি মানে কিন্তু এখানে অবশিষ্টের কথা বলা হচ্ছে, জলের উপরে আছে। তাহলে বাসটি কত মিটার লম্বা? ধরি সম্পূর্ণ বাসটি x মিটার লম্বা, তাহলে বাসটি কাদায় আছে কত? x/3 মিটার। কেন কি এখানে বলেছে না যে 1/3 অংশ কাদায় আছে, তাহলে যদি গোটা বাসটা x মিটার হয় তাহলে তার 1/3 অংশ মানেই তো এখানে x গুণিত 1/3 মানে হচ্ছে x/3 মিটার। ঠিক তেমনি বাসটি জলে আছে এমনি করে x/4 মিটার বার করলাম। তাহলে কাদা ও জল মিলিয়ে মোট আছে কত? যোগ করলাম, করে 7x/12 মিটার পেলাম। এটুকুনি পরিষ্কার। এরপরে দেখো বাসটির বাকি অংশ জলের উপরে আছে। ঠিক, তাহলে জলের উপরে থাকা বাকি অংশ মানে অবশিষ্ট আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে। তাহলে জলের উপরে থাকা অংশের দৈর্ঘ্য কত হচ্ছে? 5x/12 মিটার। তাহলে শর্ত অনুযায়ী আমরা বলতে পারি এই 5x/12 মিটার এটা একটা অবশিষ্টাংশ। আর কোশ্চেনে পরিষ্কার করে বলে দেওয়া আছে এবং বাকি 5 মিটার জলের উপরে আছে। তাহলে 5 মিটার আর 5x/12 এই দুটোই হচ্ছে গিয়ে অবশিষ্টাংশ, এরা সমান, তাই ইকুয়াল করলাম। এখান থেকে x সলভ করলে কত হচ্ছে? 12। তাহলে সম্পূর্ণ বাসটি কত মিটার লম্বা? 12 মিটার। কেন কেন কি আমরা সম্পূর্ণ বাসটাকে কিন্তু x ধরে নিয়েছিলাম, আর x এর ভ্যালু 12 মিটার মানে হচ্ছে সম্পূর্ণ বাসটি 12 মিটার লম্বা। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখে নেব 21 নম্বর প্রশ্নটির সমাধান। দেখে নেব 21 নম্বর প্রশ্নটির সমাধান। 21 নম্বরে কি বলেছে? 2x+5, এই পুরোটা একটা ডিগ্রি আছে, কোণের পূরক কোণের মান যদি x+1 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি নির্ণয় করো। বললাম না জ্যামিতির অঙ্ক থাকে এখানে, তো এই দেখো 21 নম্বর অঙ্কটি তাই দিয়েছে। তাহলে আমরা কি জানি? পুরো কোণের ক্ষেত্রে আমরা কি জানি সেটাই হলো মেন। কারণ পুরো কোণের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা সলভ করা যাবে না। আর পুরো কোণের কনসেপ্ট কি? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটি পুরো কোণ বলে। তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই কনসেপ্টটি দিয়ে দিচ্ছি। শেয়ার করে নোটসের কোন একটি তলায় নোট বলে বা ইম্পর্টেন্ট বলে লিখে রাখবে। আমরা জানি দুটি কোণের সমষ্টি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটি পূরক কোণ বলা হয়। আমি তোমাদেরকে এমন ভাবে সলভ করে দিচ্ছি বা কোশ্চেন গুলোকে এমন ভাবে সমাধান করে দিচ্ছি, তোমাদের মানে মার্কস কাটার তো কোনো জায়গায় নেই। দ্বিতীয়ত ওই অঙ্কগুলো তোমরা যখন রিভিশন করবে বা প্র্যাকটিস করবে তখন দেখবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে এবং দেখতে অঙ্কগুলো হয়তো একটু লম্বা লম্বা মনে হতে পারে, কারণ 4 নম্বর করে থাকে এগুলো ওয়েটেজ মার্কস। তো সেই মতন একটু প্র্যাকটিস করলে কিন্তু এগুলো তোমরা খুব অনায়াসে কিন্তু সলভ করতে পারবে। তাহলে হলো, এবার আমাদের শর্তানুযায়ী কি বলেছে? যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটা একটাকে বলা হচ্ছে পূরক কোণ। তাহলে এখানে 2x
5 এটা একটা ডিগ্রি, এটা একটা কোণ, আর x প্লাস 1 এটা একটা কোণ। এবার কি বলছে 90 ডিগ্রি। হলো, এটাকে সলভ করো। 2x প্লাস 5 প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 90। তাহলে 3x প্লাস 6 ইকুয়াল টু 90। তাহলে 3x ইকুয়াল টু 90 মাইনাস 6 ইকুয়াল টু কত হচ্ছে 84। তাহলে x ইকুয়াল টু 84/3। তাহলে কত হচ্ছে 28। সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে 28। হলো, এই অবধি পেলাম। এরপরে দেখো, সুতরাং কোন দুটি, এখানে কি বলেছিল কোশ্চেনটাতে, যে কোন দুটি নির্ণয় করো। তাহলে আমাদের কোন দুটি লাগবে, সেই কোন দুটি কি হচ্ছে, প্রথম কোনটি, প্রথম কোনটি, প্রথম কোনটি কত ছিল 2x প্লাস 5 টোটাল ডিগ্রি। তাহলে কত হচ্ছে এটা 2 গুণিত 28 যোগ 5 টোটাল ডিগ্রি কত হচ্ছে 56 যোগ 5 টোটাল ডিগ্রি সমান কত হচ্ছে 61 ডিগ্রি। এই আমরা একটা পেলাম। এবার আমাদের দ্বিতীয়টাকেও বার করতে হবে। সুতরাং দ্বিতীয় কোণটি, তৃতীয় কোণটি কত ছিল এক্স প্লাস 1 টোটাল ডিগ্রি সমান কত হচ্ছে 28 প্লাস 1 টোটাল ডিগ্রি কত হচ্ছে 29 ডিগ্রি। এই দুটোই হচ্ছে আমাদের কি হলো নির্ণয় পূরক কোণ। তোমাদের জন্য আমি একটা ভেরিফিকেশন করে দিচ্ছি। ভেরিফিকেশন করে দিচ্ছি। আমরা একটা স্টেটমেন্ট লিখেছিলাম, তাই না? মনে আছে স্টেটমেন্টে কি লিখেছিলাম? দুটি কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হতে হবে। তাহলে 61 ডিগ্রি প্লাস 29 ডিগ্রি, এই দুটোকে যোগ করো, দেখো 90 ডিগ্রি হচ্ছে। আমাদের কিন্তু এই দুটো ভ্যালু এসছে 61 আর 29, কিন্তু স্যাটিসফাইড হলো, তার মানে একদম ঠিক। এবার আমি তোমাদেরকে জিনিসটি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। কেন আমি তোমাদেরকে এই ছোট্ট কনসেপ্ট দিয়েছিলাম, এটা কিন্তু পরীক্ষার খাতায় তোমরা লিখবা না, পরিষ্কার বলে দিচ্ছি। কিন্তু এটা তোমাদের কনসেপ্টের জন্য, অঙ্কটা হবে এখান থেকে, ঠিক আছে? ভালো করে বুঝবে। আমরা জানি যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তবেই কিন্তু বলতে পারি যে একটি কোণ অপরটি পূরক কোণ হয়, ঠিক আছে? তাহলে আমাদের যে কোশ্চেনে বলে দেওয়া ছিল 2x প্লাস 5 আর x প্লাস 1, এই দুটোর যোগফল কত বলে দেওয়া ছিল, এই দুটো যোগফল কত বলে দেওয়া ছিল সেটা আমাদেরকে বলেনি, কিন্তু এই দুটো কোণকে পূরক কোণ এটা বলেছিল। তাহলে আমাদের বলেছিল, তাহলে বলো যে কোন দুটো কি কি হবে। তাহলে আমরা তো জানি যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। তাহলে এই দুটোকে যোগ করছি আর ইকুয়াল টু 90 ডিগ্রি করলাম। এবার এখান থেকে আমরা কি করলাম, এক্স এর ভ্যালুটা বার করলাম 28, ঠিক আছে? 28টা বার করলাম। তো আরেকটা কথা, এখানে আমরা আহ 9 ডিগ্রি এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করব না। কেন? তাহলে কিন্তু এটা 28 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আবার তখন কিন্তু এখানে ভ্যালু পেতে কিন্তু মুশকিল হয়ে যাবে। নর্মাল আমরা এক্স এর ভ্যালু কত পেলাম 28, যখন আমরা এর ভিতরে পুট করি তখন সেগুলো কি হচ্ছে অ্যাঙ্গেলে বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এক্স পেলাম। এবার প্রথম কোণটি আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল 2x প্লাস 5, পুরোটা একটা কোণ, তার মানে ডিগ্রি। তাহলে এখানে এক্স কে সরিয়ে দিয়ে 28 বসিয়ে দিলাম। তাহলে 28 দুগুণে কত 56, তারপরে 5 যোগ করো, দেখো 61 ডিগ্রি হয়ে গেল। ঠিক তেমনি করে দ্বিতীয় কোণটি এক্স কত পেলাম 28, আর কত পেলাম আমরা 1 তো আমাদের দাবাই ছিল। তাহলে 28 সাথে 1 যোগ করলে কত 29 ডিগ্রি। এবার তোমাদেরকে বলেছিলাম যে স্টেটমেন্টে আমি দিয়েছি যে সেই স্টেটমেন্টটি ঠিক কিনা। কি বলছি পুরক্ষণের কনসেপ্টে, যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি পুরক্ষণ বলে। তাহলে এখানে আমি কত পেয়েছি 61 ডিগ্রি, আর এখানে আমি কত পেলাম 29 ডিগ্রি। তাহলে দুটো কোণ যদি যোগ করে যদি আমার 90 ডিগ্রি আসে, তবেই তো বলবো আমি যে একটি কোণ অপরটি পুরক্ষণ, নাহলে তো বলতে পারবো না। আর দেখো এক্স এর সাথে 29 যোগ করলে কিন্তু ওটা অবশ্যই কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে ভেরিফিকেশন কি হলো, স্যাটিসফাইড হলো। আশা করি বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওগুলোকে রিভাইন্ড করে একটু দেখে নিন, অঙ্কগুলোকে এভাবে ট্রাই করবে। তাহলে এবার আমরা দেখে নেবো 22 নম্বর প্রশ্নটির সমাধান। লিখে নেবো 22 নম্বর প্রশ্নটির সমাধান। 22 নম্বরে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে 2x-3 সেমি এবং x+2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত? এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট হয়, ঠিক আছে? এগুলো প্রিভিয়াস ইয়ার ঘাট দিয়ে দেখে প্রায় একটা দুটো করে অঙ্ক দেখা যায়। তাহলে আমরা কি করছি, যে সমবাহু ত্রিভুজের কিন্তু তিনটি বাহু সমান, এই কনসেপ্ট আমরা সকলেই জানি। তো এটাকে আমি তাও তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি। দ্যাট, জানি আমরা সেটা, যে সমবাহু
ত্রিভুজের তিনটি তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। মানে এটা যদি আমি একটা সমবাহু ত্রিভুজ ধরি, তাহলে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা তিনটেই কিভাবে সমান হবে, এটাই বলার তাৎপর্য। শর্তানুযায়ী শর্তানুযায়ী 2x minus 3 is equal to x plus 2, তাহলে 2x minus x is equal to 2 plus 2, তাহলে x is equal to 5। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে এই যে দুটো বাহু দেওয়া আছে, এই বাহু দুটো আমি ইকুয়াল কেন করলাম? কেন কি বলছি, ত্রিভুজের তিনটি বাহু, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয়, যেহেতু আমি দুটো দেওয়া আছে তাই আমি দুটো দিয়ে x কে বার করলাম। হলো, এবার সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান x প্লাস 2 সেমি, তার মানে 5 প্লাস 2 সেমি, তার মানে 7 সেমি। দেখো বুঝতে পারলে কিনা? হলো, এবার আমাদের কি বলেছে, যে হলে ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ত্রিভুজের পরিসীমা। সুতরাং ত্রিভুজটির পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি? 3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে যে কোনো একটা বাহু নিয়ে আমি 7, তাহলে কত হচ্ছে 21 সেন্টিমিটার। ফর্মুলাটা আমি আর লিখলাম না, তোমাদেরকে বারবার বলছি ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত 3 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, হলো, তাহলে এটি হচ্ছে গিয়ে আমাদের নির্ণয় সমাধান। তো বন্ধুরা, আমি তোমাদেরকে অঙ্কটা একবার করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান হয়, সেটা আমরা আগেই লিখে নিলাম। ঠিক আছে, পরীক্ষার সময় আমরা এই পার্টটা লিখবো না, সরাসরি দাগ নাম্বার দিয়ে শর্ত মিলে থেকে লিখবো। তো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, সেহেতু আমাদের তো কোশ্চেনে তিনটে বাহু বলে দেয়নি, বলেছে দুটো বাহু, তাহলে আমরা দুটোকে ইকুয়েট করতে পারি। করে আমরা কি করলাম, x ইকুয়াল টু কি করলাম, 5 পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমার দরকার, তাহলে x তো আমি 5 পেয়েছি। ঠিক আছে, আর এখানে x প্লাস 2 ছিল আমার, এই x এর সাথে কি করলাম আমরা, 2টাকে যোগ করলাম, 7 সেন্টিমিটার হলো। এবার পরিসীমা বার করছি। পরিসীমাটা হচ্ছে গিয়ে তোমার 3-এর সাথে যদি আমরা, যেহেতু তিনটে বাহু সমান সেই জন্য 3-এর সাথে কি করছি, প্রত্যেকে, দেখো ত্রিভুজের তিনটি বাহু সমান মানে যদি একটা বাহু যদি 7 হয়, তাহলে বাকি দুটো 7 হবে, তাই 3-এর সাথে 7 গুণ করে দিলে 21 সেন্টিমিটার হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যে তাহলে এটা কোশ্চেনে তো বলে দেওয়া ছিল এক্স প্লাস এক্স 2x-3 আর x প্লাস 2 দুটো বাহু, তাহলে তো আমি তো 2x-3 এর মধ্যে দিয়ে করতে পারতাম। হ্যাঁ, করতে পারতে, যদি আনসার থেকে 7 সেন্টিমিটারে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, 22 নম্বর প্রশ্নটির সমাধান হয়ে গেল। এবার আমরা 23 নম্বর প্রশ্নটির সমাধান দেখে নেব। দেখো, তোমাদের মনে হতে পারে আমি তোমাদের একটু ফাস্ট করাচ্ছি, কারণ একটু তোমরা বোঝার চেষ্টা করো। কারণ আজকে এই সেশনটাতে আমাদের টার্গেট ছিল কি, যে 15 থেকে পুরো 28 দাগ পর্যন্ত পুরো 14টা অঙ্ক কমপ্লিট করা। তো একটু ফাস্ট না করালে কিন্তু এমনিতেও কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু চেষ্টা আমাদের থাকবে কি আজকে এই সেশনটার মধ্যেই পাঠটা পুরো কমপ্লিট করে দেওয়ার জন্য। তাই তোমাদের ধৈর্য নিয়ে ক্লাসটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু পুরো দেখতে হবে, নাহলে কিন্তু কিছু বুঝতেও পারবে না, অঙ্কগুলো সমাধান নিয়ে কিন্তু তোমাদের প্রবলেম হবে, তখন কিন্তু কমেন্টে কিন্তু তোমরা বলতে থাকবে যে বুঝতে পারছি না বুঝতে পারছি না। এই জন্য ভালো করে ধৈর্য সমেত করতে হবে। দেখে নেবো 23 নম্বর প্রশ্নের সমাধান। দেখে নেবো 23 নম্বর প্রশ্নের সমাধান কি বলছে। কোন কোন ভগ্নাংশ 1/2 অপেক্ষা যত বড় 3/4 অপেক্ষা তত ছোট। ঠিক আছে, কোন ভগ্নাংশ? ধরে নিচ্ছি নিম্ন নিম্ন ভগ্নাংশটি সমান এক্স। হলো, এবার যেহেতু আমাদেরকে বলেছে কোশ্চেনে ভগ্নাংশটি 1/2 অপেক্ষা বড়, ঠিক আছে, সুতরাং ভগ্নাংশটি
1/2 অপেক্ষা বড়, সুতরাং পার্থক্য সমান x বিয়োগ হাফ। ভগ্নাংশটি 3/4 অপেক্ষা ছোট, সুতরাং পার্থক্য 3/4 বিয়োগ x। সুতরাং শর্তানুযায়ী x minus 1/2 is equal to 3/4 বিয়োগ x। তাহলে x plus x is equal to 3/4 plus 1/2, 2x is equal to 3 plus 2/4, 2x is equal to 5/4। দেখো এইটুকুনি বুঝতে পারলে কিনা। x is equal to 5/8। সুতরাং ভগ্নাংশটি সমান 5/8। আমি তোমাদেরকে অঙ্কটি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে আমাদের কোশ্চেনে বলা ছিল যে কোনো ভগ্নাংশ 1/2 অপেক্ষা যত বড় 3/4 অপেক্ষা ততই ছোট। ধরে নিচ্ছি নির্ণেয় ভগ্নাংশটি x। ভগ্নাংশটি প্রথম ক্ষেত্রে কি বলছে 1/2 অপেক্ষা বড়, ঠিক আছে। এই পার্থক্য কি করছি আমরা, মূল ভগ্নাংশর থেকে 1/2টাকে বাদ দিচ্ছি। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে ভগ্নাংশটি 3/4 অপেক্ষা ছোট, তখন আমরা কি করছি বড় বলে বাদ দিচ্ছি। কার থেকে, x থেকে বাদ দিচ্ছি 1/2কে। আর যেহেতু বলেছে ভগ্নাংশ 3/4 অপেক্ষা ছোট, 3/4 থেকে কি করছি x কে বাদ দিচ্ছি। আর এরা দুজনের সমান, সেজন্য আমরা ইকুয়েট করলাম। x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম 5/8। আর এই 5/8 হচ্ছে আমাদের নির্ণেয় ভগ্নাংশ। এই অঙ্কটি খুব সোজা ছিল আর খুব সহজ, ভাষা কম, সেই জন্য তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু অঙ্কটি পেয়ে যাবে। আর সেরকম বোঝানোর কিছু নেই, নর্মাল সমাধান তোমরা সকলেই জানো। কেন কি এখানে 3/4 অপেক্ষা ছোট বলেছে বলেই কিন্তু আমরা 3/4 থেকে কিন্তু আমরা এই ভগ্নাংশটিকে বাদ দিতে পেরেছি। আর এখানে বলেছিল 1/2 কিন্তু ভগ্নাংশটি থেকে কিন্তু বড়, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমরা এটা এই মানে ভগ্নাংশটা যেহেতু বড়, তাই এক্স থেকে কিন্তু আমরা হাফ বিয়োগ করেছিলাম। তো সেই ক্ষেত্রে 3/4 কিন্তু বলেছে ভগ্নাংশটি থেকে বড়, সেই জন্য 3/4 থেকে কিন্তু আমরা এক্স কে বাদ দিলাম। আশা করি বুঝতে পেরেছি, এখানে ছিল মেন ফান্ডা। এবার আমরা দেখে নেব 24 নম্বর প্রশ্নটির সমাধান। 24 নম্বর প্রশ্নটিতে কি বলেছে বন্ধুরা, একটি বালকের ঘন্টায় 3 কিলোমিটার বেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে যেতে যে সময় লাগে, ঘন্টায় 10 কিলোমিটার বেগে সাইকেলে যেতে তার থেকে 21 মিটার কম সময় লাগে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এটাও কিন্তু ওই টাইপেরই প্রশ্ন, ওই টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের। তো ধরে নিচ্ছি বাড়ি থেকে স্কুলের দূরত্ব x কিলোমিটার। আমরা কি জানি, ফর্মুলাটাকে লিখে রাখো। আমরা জানি যে সময় ইকুয়াল টু কি হয়, যদি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়, তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, v/s, মানে হচ্ছে দূরত্ব বাই বেগ বা গতিবেগ লিখতে পারো, ঠিক আছে। হলো, তো এটা আমরা জানি, এই অবধি আমাদের হয়ে গেল। সুতরাং হেঁটে যেতে সময় লাগে, x/3 ঘন্টা। সুতরাং সাইকেলে যেতে সময় লাগে x/10 ঘন্টা। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছ। যেহেতু গতিবেগ
কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা কি করব, 21 গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা হলে, তাহলে 21কে 60 দিয়ে যদি আমরা ভাগ করি, সেহেতু 21 কত মিনিট রয়েছে এটাকে ঘন্টায় নিতে হবে। সেই জন্য এটাকে আমরা কি করলাম, আওয়ারে কনভার্ট করলাম। দেখো গতিবেগ রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টাতে, কিন্তু 21 মিনিটটা রয়েছে। এবার কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি আমি কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে তো এককটা। এবার যে যে টাইমটা এখানে বলে দেওয়া আছে কোশ্চেনে, যে 21 মিনিট, সেই 21 মিনিটটাকে যদি আমি 21/60 দিয়ে ভাগ করে ঘন্টায় না নিয়ে যাই, আর সেম এককে না হলে কিন্তু তখন কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো না। সেই জন্য আমাদের কিন্তু সেম এককে করে নিতে হবে। যে আমরা এখানে দেখো 21টাকে 60 দিয়ে ভাগ করলাম, তখন কিন্তু এটা ঘন্টায় চলে এলো। এবার আমাদের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী আমরা কিন্তু পরের স্টেপগুলো করতে পারি। শর্ত আমি যাই, x/3, x/10 ইকুয়াল টু 21/7। তারপরে কি হচ্ছে, এখানে 10x বিয়োগ 3x 30, 7, 7x/30 ইকুয়াল টু 21/7, 7x ইকুয়াল টু 21/2, x ইকুয়াল টু 1.5। তাহলে আমরা কি পেলাম, x এর ভ্যালুটা 1.5 পেয়ে গেলাম। ঠিক, এবার আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্বটা কত চলে আসলো বন্ধুরা, 1.5 মানে 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার। দেখো কোনো কিছু বুঝতে পারলো নাকি, অঙ্কটি কিন্তু ইম্পর্টেন্ট একটি অঙ্ক আছে, একটু বোঝার ব্যাপার আছে, ভালো করে অঙ্কটি বোঝো। ধরি বাড়ি থেকে স্কুলের দূরত্ব আমরা x কিলোমিটার ধরে নিয়েছি, আর আমরা এটা ফর্মুলাটা জানি, সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, তাই তো, গতিবেগ। তাহলে হেঁটে যেতে কোশ্চেনে বলা রয়েছে হেঁটে যেতে সময় লাগে কত, বলা ছিল কোশ্চেনে, হেঁটে যেতে সময় লাগে 3 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই তো। তাহলে আমরা কি করছি, হেঁটে যেতে সময় লাগে, ফর্মুলা লিখলাম সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, এখানে x/3 ঘন্টা লিখলাম আমরা। আবার সাইকেল যেতে সময় লাগছে x/10 ঘন্টা হলো। এবার একটা জিনিস ভালো করে নোটিস করে দেখো, এখানে 21 মিনিট কম সময় লাগে, 21 মিনিট দিয়ে তো গন্ডগোল কাটিয়েছে। এবার আমরা কি করছি, গতিবেগ আমাদের কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে, তাই আমাদের কি করতে হবে, 21টাকে ঘন্টায় নিতে হবে, 21 মিনিটটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 21কে 7 দিয়ে ভাগ করলাম। শর্ত অনুযায়ী কম সময় লাগে, তাই প্রথমে থেকে দ্বিতীয়টাকে বাদ দিয়ে কত কম সময় লাগছে, 21/60 মিনিট হলো। এরপরে আমরা এটাকে সলভ করলাম নর্মাল, যেরকম ভাবে x এর ভ্যালু বার করে, তখন আমরা কি করলাম, x ইকুয়াল টু 1.5 পেলাম। তাহলে বাড়ি থেকে স্কুলে যাওয়ার যে দূরত্ব সেটা কত কিলোমিটার, 1.5 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছি। যদি কারো কোনো ডাউট থাকে তাহলে একটু অবশ্যই তুমি আমাকে জানাবে। এবার আমরা দেখে নেবো 25 নম্বর প্রশ্নটির সমাধান। অঙ্কটিতে কি বলেছে, 1974 সালে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। এটা পিতা পুত্রের অঙ্ক, মানে এজের অঙ্ক, ঠিক আছে। এবং 2002 সালে পিতার বয়স পুত্রের বয়সে 1/2/3 হয়েছিল। তাহলে কোন সালে পুত্রের জন্ম হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, খুব ধৈর্য আর যত্ন সহকারে দেখবে। ধরি 1974 সালে পুত্রের বয়স ছিল x বছর। কি বললাম তাহলে, পুত্রের বয়স কত ছিল, পুত্রের বয়স ছিল x বছর, ঠিক। এবার 1974 সালে পুত্রের বয়স ছিল x বছর, সুতরাং 1974 সালে পিতার পিতার বয়স ছিল 3x বছর। সুতরাং 1974 সাল থেকে 2002 সালের
পার্থক্য সময়ে পার্থক্য সমান 2002 বিয়োগ 1974 সমান 28 বছর হলো। তাহলে 1974 সালে পিতার বয়স ছিল 3x বছর, আর 1974 সালে পিতার বয়স ছিল 3x বছর। এবার 1974 থেকে 2002 সাল পর্যন্ত এই যে ডিস্টেন্সটা এটা দেখো 28 বছর হচ্ছে। সুতরাং পিতৃর বয়স সমান x প্লাস 28 বছর। সুতরাং পিতার বয়স সমান 3x প্লাস 28। সব x এর সাথে প্লাস 28 আর 3x এর সাথে প্লাস 28 কেন করা হলো? কারণ আমরা পিতা আর পুত্রের যে সালটা দিয়ে দেওয়া ছিল, সেখানে তাদের যে ডিফারেন্সটা সেটা আমরা 28 পেয়েছি। আর তাদের এই ডিফারেন্সটা তাহলে দুজনের ক্ষেত্রে কমন হবে, তাই ক্ষেত্রে এটা করা হয়েছে। তাহলে শর্ত অনুযায়ী 3x প্লাস 28 ইকুয়াল টু x প্লাস 28 গুণিত 5/3। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই 5/3টা এলো কোথা থেকে? দেখো 2002 সালে পিতার বয়স পুত্রের বয়সের বলেছিল না কোশ্চেনে যে 1/2/3, তাহলে 3 আর তার সাথে 2 যোগ করলে কত হয়? 5/3। ওই 5/3টাকে আমি কি করেছি? একবারে করে দিয়েছি। এবার এটাকে যদি সমাধান করা হয় তাহলে কি হচ্ছে? 3 × 3x প্লাস 28 ইকুয়াল টু 5 গুণিত x প্লাস 28। কি করলাম? বজ্র গুণন করলাম, হলো। এবার 9x মাইনাস 5x ইকুয়াল টু 140 বিয়োগ 84। একটু স্টেপ জাম্প করছি, কিছু করার নেই, না হলে কিন্তু অঙ্কটা শেষ করতে পারবো না, এখনো অনেকগুলো অঙ্ক বাকি আছে। তোমরা এগুলোকে খাতার মধ্যে শেয়ার করবে ধাপে ধাপে। 14। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা? এক্স এর ভ্যালু আমরা পেলাম 14। ঠিক আছে। এবার আমাদের 1974 সালে পুত্রের বয়স ছিল 14 বছর। সুতরাং পুত্রের জন্মের সালটি ছিল পুত্রের জন্মের সালটি ছিল 1974 থেকে যদি আমি 14 বাদ দিয়ে দিই তাহলে 1960 বছর। এটি ছিল পুত্রের জন্মসাল, মানে পুত্র জন্মেছিল 1960 সালে। আশা করি বুঝতে পেরেছো। আমি অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরি 1974 সালে পুত্রের বয়স ছিল x বছর, আর 1974 সালে পিতার বয়স ছিল 3x বছর। ঠিক আছে। তাহলে 1974 সাল থেকে যদি 2002 সাল পর্যন্ত দেখি সময়ের ব্যবধান, তাহলে আমরা দেখছি 2002 থেকে 1974 বাদ দিলে 28 বছর। ঠিক। পুত্রের বয়স তাহলে কত ছিল? পুত্রের বয়স ছিল x, তার মানে 28 তো কমন যে ব্যবধানের সময়টা, তাহলে x এর সাথে 28 যোগ করছি। আর পিতার বয়সের ক্ষেত্রে সেম, কারণ পিতা পুত্র দুজনের যে ডিফারেন্স সেটা তো আমাদের 28টা মানে কমন টাইম, সেই জন্য x এর সাথে 28 যোগ করলাম। করার পর এটাকে নর্মাল যখন আমরা সমাধান করলাম ইকুয়েল বানিয়ে, কারণ তখন আমরা x ইকুয়াল টু 14 পেলাম। তাহলে 1974 সালে যদি পুত্রের বয়স 14 বছর হয়, তাহলে পুত্রের জন্মদিন কত হয়েছিল? তাহলে যদি আমরা 1974 সাল থেকে যদি 14 বিয়োগ করে দিই, তাহলে আমরা আরো কিছু হবো, তাহলে তখন আমরা দেখতে পাচ্ছি 1960 সালে কিন্তু পুত্রের জন্ম হয়েছিল। আর তোমাদের মনে এখনো আরেকটা প্রশ্ন হয়তো জাগতে পারে যে এখানে 3x প্লাস 28 ইকুয়াল টু x প্লাস 28 ইন্টু 5/3 কি করে হলো? দেখো, 2002 সালে পিতার বয়স পুত্রের বয়সে যদি 1/2/3 বা 5/3 গুণ হয়, তাহলে এখানে কি বলেছিল? পিতার বয়স পুত্রের বয়সের, তার মানে পিতার বয়স যদি এটা হয় তাহলে পুত্রের বয়স এটা, আর পুত্রের বয়সের একটা এর পাচ্ছি, এর মানেই হচ্ছে কি 5/3 কিন্তু পুত্রের সাথে গুণ করা হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দেখে নেব 26 নম্বর প্রশ্নটির সমাধান। দেখে নেব 26 নম্বর প্রশ্নটির সমাধান। বলছে একটি বন্দুক ছোড়া খেলায় প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করলে 2 টাকা পাওয়া যায়। বাবা,
প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করতে না পারার জন্য ৮০ পয়সা জরিমানা দিতে হয়। তাহলে একটি বালক ৫০ বার ফেলে মাত্র ৪.৮ আর কি পেল। সে কতবার লক্ষ্যবস্তু আঘাত করেছিল সেটা এখন আমাদেরকে বার করতে হবে। তো একটা জিনিস ভালো করে বোঝো, টাকা পয়সার কনসেপ্ট এখানে কাজ করছে, ঠিক আছে? তো আমরা সবাই জানি ১ টাকা সমান ১০০ পয়সা, এটা বলার আর কোনো ব্যাপার নেই, এটা লেখারও ব্যাপার নেই। প্রতিবার লক্ষ্যবস্তু আমি এখান থেকে এই যে কোশ্চেনের বলে দেওয়া আছে না যে প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করলে, আমি এই লাইন থেকে কোশ্চেনটি শুরু করছি, সমাধান শুরু করছি। প্রতিবার লক্ষ্য বস্তু আঘাত করলে পাওয়া যায় ২ গুণিত ১০০ সমান ২০০ পয়সা। বালকটি মোট পেল মোট পেল ৪ টাকা ৮০ পয়সা গুণিত ১০০ সমান ৪৮০ পয়সা হলো। প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করতে না পারলে জরিমানা দিতে হয় ৮০ পয়সা। ধরি বালকটির লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম হয়েছিল এক্স বার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। যেহেতু সে মোট ৫০ বার খেলেছে, তাই সে লক্ষ্যবস্তু আঘাত করতে পারেনি সমান ৫০ বিয়োগ এক্স বার। শর্তানুযায়ী ২০০ বিয়োগ ৮০ গুণিত ৫০ বিয়োগ এক্স সমান ৪৮০ পয়সা। ২০০ এক্স বিয়োগ ৪০০০ প্লাস ৮০০ ইকুয়াল টু ৪৮০। এক্স ইকুয়াল টু ২০০ মাইনাস ৪০০০ প্লাস ৮০০ ইকুয়াল টু ৪৮০। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো বন্ধুরা? ৪৪৮০ বাই ২৮০। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত পেলাম? ১৬। ঠিক এই অবধি হলো। এরপরে সুতরাং বালকটি ১৬ বার লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম হয়েছিল। আশা করি বুঝতে পেরেছ। এই অঙ্কটি একটু ভাষা টাইপের, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অঙ্কটা একটু লম্বা। প্রথমত আমি এক্স এর যে ভ্যালু ১৬ এখানে প্রচুর জাম্প স্টেপ করেছি, তোমরা যখন খাতার মধ্যে করবে মোটামুটি তোমাদের ৫-৭ লাইন তো হবেই। তোমরা প্লিজ এগুলোকে কিন্তু পুরো করবে।
আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। বলছে প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করলে পাওয়া যায় 2 × 100 মানে 200 পয়সা। এখন মনে প্রশ্ন জাগবে কেন এরকম, তাই তো? কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে একটি বন্দুক ছোড়া খেলায় প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করলে কিন্তু 2 টাকা পাওয়া যায়। ঠিক আছে, সেই জন্যই কিন্তু এখানে 2 গুণ হলো। এবার বালকটি মোট পেলো কত? 4 টাকা 80 পয়সা, তার সাথে আর 100, 4 টাকা মানে 4.80 টাকা ছিল, কিন্তু এটা আমাদের মূল বলার তাৎপর্য। তাই এখানে টাকাটাকে পয়সা নিতে 100 দিয়ে গুণ করলাম, 480 পয়সা হলো। এই অবধি আশা করি পরিষ্কার। প্রতিবার লক্ষ্যবস্তু আঘাত করতে না পারলে জরিমানা দিতে হয় কত? 80 পয়সা করে। তাহলে ধরে নিচ্ছি বালকটি লক্ষ্যবস্তু আঘাত করতে সক্ষম হয়েছিল 20 বার, আর সে মোট 50 বার খেলেছে। তাই সে মোট লক্ষ্যবস্তু আঘাত করতে পারেনি, 50 থেকে x বাদ দিলেই হয়ে গেল এতবার শর্ত অনুযায়ী। যে টোটাল যে 200x পেলাম আমরা, সেই 200x এর থেকে আমরা যখন আমরা এই 80 গুণিত এটার সাথে এটাকে সমান করছি, মানে 200x এর থেকে 80 × 50 - x টাকে বাদ দিচ্ছি। এখন মনে প্রশ্ন জাগতে পারে এরকমটা কেন? কারণ এখানে পরিষ্কার বলা হয়েছে যে আঘাত করতে না পারায় আর আঘাত আঘাত না করার জন্য 80 পয়সা জরিমানা দিতে হয়। একটি বালক 50 বার খেলে মাত্র এত টাকা পেয়েছিল, ঠিক আছে? তাহলে সে কতবার লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারেনি? ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা পেলাম বন্ধুরা, এখানে দেখো 200x, ঠিক আছে, এই 200x এর সাথে আমরা কি করছি, এই 80 × 50 - x, এই পুরোটাকে কি করছি, বাদ দিয়ে দিচ্ছি। দিলে আমরা কত পাচ্ছি? 480 পয়সা। ঠিক আছে, দেখো আঘাত করতে না পারলে কিন্তু 80 পয়সা জরিমানা দিতে হয়েছিল, তাই না? তো এই জিনিসটার কনসেপ্টে মানে জরিমানা দিতে হয়। দেখো 200x টাকা যদি সে জিতে থাকে, তাহলে যদি সে আঘাত করতে না পারে 50 বারে, তাহলে তাকে 80 পয়সা জরিমানা দিতে হচ্ছে। তাই যতটা সে জিতেছে তার থেকে যদি সে জরিমানাটা বাদ দেয়, তাহলে সে কত টাকা পেলো টোটাল, তাহলে সেটা পেয়ে যাচ্ছি আমরা 80 থেকে আমরা x ইকুয়েট করলাম। ইকুয়েট করার পর আমরা x = 16 পেলাম। তাহলে বালকটি 16 বার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছিল। জিনিসটা কি বললাম বুঝতে পারলে তো? ধরো আমি একটা গেম খেলছি। গেমের মধ্যে ধরো আমাকে বলা হলো যে 30টা কি করতে হবে, বেলুনকে ফাটাতে হবে। তো আমি যখন বেলুনটাকে ফাটাতে পারছি, তখন আমি 30টা বেলুন একবারে ফাটিয়ে দিয়েছি। ধরো ওরা আমাকে বললো তোমাকে আমি 20 টাকা দিলাম। এবার দেখা গেল ওরা কন্ডিশন রেখেছে যে যতগুলো বেলুন ফাটাতে পারবো ততগুলো তো টাকা পাবো, যদি ফাটাতে না পারি তাহলে যা জিতলাম তার থেকে খানিকটা কিন্তু ওরা মাইনাস করে দেবে। তাহলে আমি যদি ধরে নিই আমি 200 জিতেছি, তার থেকে তো আমি মানে হারার যে জরিমানাটা সেটা 80 পয়সা ছিল। তাহলে ওই 80 পয়সাটার সাথে যেটা গুণ হচ্ছে, যে কম ছিল না, যে 50 বার খেলেছে তাই সে লক্ষ্যবস্তু আঘাত করতে পারেনি, তার মানে 50 থেকে আরো কমছে, তখন এর সাথে এটা গুণ করে কি করছি, 200 থেকে বাদ দিয়ে দিচ্ছি। আর এই দুশো এক্স এর থেকে যখন আমি এটাকে বাদ দিতে পারছি, তখন আমার যেটা বেরোচ্ছে রেজাল্টটা, সেটাই হচ্ছে 480 আমার টোটাল, মানে আমি জিতেছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখে নেবো 27 নম্বর প্রশ্নটি সমাধান। 27 নম্বর প্রশ্নতে কি বলা রয়েছে বন্ধুরা? বলেছে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য 6 মিটার বৃদ্ধি করলে এবং প্রস্থ 2 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল পূর্বের অপেক্ষা 12 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে আয়তক্ষেত্রের প্রকৃত দৈর্ঘ্য ও প্রস্থ কত? ধরি আয়তক্ষেত্রটির প্রকৃত প্রস্থ। আয়তক্ষেত্রটির প্রকৃত প্রস্থ সমান x মিটার। সুতরাং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য মানে প্রকৃত দৈর্ঘ্য, ঠিক আছে, সমান 2x মিটার। সুতরাং প্রকৃত ক্ষেত্রফল ক্ষেত্রফল 2x গুণিত x সমান 2x² বর্গ মিটার। এখন তোমাদের মনে জাগতে পারে 2x গুণিত x করলাম কেন? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ হলো। সুতরাং নতুন দৈর্ঘ্য 2x + 6 মিটার, নতুন প্রস্থ সমান 2 মিটার। সুতরাং নতুন
ক্ষেত্রফল সমান 2x প্লাস 6 ইন্টু x মাইনাস 2 বর্গ মিটার। এখানেও কি করা হলো, দৈর্ঘ্যটা প্রশ্ন করা হলো। সুতরাং বা শর্তানুযায়ী লিখতে পারো 2x প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 12। কেন কি কোশ্চেনে বলা হয়েছিল যে পূর্ব অপেক্ষা 12 মিটার বৃদ্ধি করা হয়েছে, তাহলে আগে যেটা ছিল 2x স্কোয়ার তার সাথে কি করেছে 12 মিটার আরো বৃদ্ধি করা হলো, তাই যোগ করা হলো। এবার এটাকে আমরা সমাধান করব, তাহলে মোটামুটি অঙ্কটি পেয়ে যাবে। সমাধান 2x বিয়োগ x মাইনাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 12। আশা করি এইটুকুনি বুঝতে পেরেছি। এবার দেখো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 12। তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা এখানটাতে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 12। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2x মাইনাস 12 ইকুয়াল টু 12, কি দাঁড়াচ্ছে 2x ইকুয়াল টু 12 প্লাস 12, 2x ইকুয়াল টু কি হচ্ছে 24। সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে 12 হলো। এরপরে দেখো এখানে করে দিচ্ছি। সুতরাং আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির প্রকৃত প্রকৃত প্রস্থ সমান 12 মিটার আর প্রকৃত দৈর্ঘ্য সমান 2 গুণিত 12 সমান 24 মিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত পেলাম 12 মিটার আর প্রস্থ কত পেলাম 24 মিটার। এটি আমাদের উত্তর। ভালো করে জিনিসটা আমি তোমাদেরকে বলছি, আরো একবার দেখে নাও। দেখে নেবো বন্ধুরা আজকে লাস্ট কোশ্চেন অর্থাৎ 28 নম্বর প্রশ্নটির সমাধান। যেমন ভাবা তেমন কাজ। আজকের এই চ্যাপ্টারটি এই 28 নম্বর দাগটি করে দিলে পুরো চ্যাপ্টারটা মানে অনুশীলনী 13.2 পুরো কমপ্লিট। এরপরে আমরা এর এক্সারসাইজ গুলো করবো, এক্সারসাইজ বলতে প্র্যাকটিস ওয়ার্ক গুলো করবো। আর আগে যেটা রয়েছে 13.1 ওইটা করে দিলে মোটামুটি চ্যাপ্টারটা পুরো কমপ্লিট। ঠিক আছে, তো এখানে দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে। এক ব্যক্তি তার 4 মাসের আয়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এক ব্যক্তি তার 4 মাসে যা আয় করেন তা দিয়ে 5 মাসে সংসার খরচ চালানোর পর 270 টাকা বাড়তি থাকে। তার মাসিক আয় ও ব্যয় সমষ্টি যত টাকা হয় তাহলে ওই ব্যক্তির মাসিক আয় কত। ধরি ওই ব্যক্তির মাসিক আয় সমান x টাকা এবং মাসিক ব্যয় সমান y টাকা। শর্তানুযায়ী 4x ইকুয়াল টু 5y প্লাস 270, তাহলে 4x মাইনাস 5y ইকুয়াল টু 270। এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার মাসিক আয় ও ব্যয় সমষ্টি বলে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 3600 সমান এত টাকা। এবার আমরা কি করব, এই দুটো ইকুয়েশনকে জাস্ট সলভ করে দেব। 4x মাইনাস 5 গুণিত 3600 বিয়োগ x সমান 270। 4x মাইনাস 5x ইকুয়াল টু 270, 9x ইকুয়াল টু 270। তাহলে x ইকুয়াল টু 18 27 230। সুতরাং ওই ব্যক্তির মাসিক আয়
230 টাকা। সুতরাং মাসিক ব্যয়ের পরিমাণ সমান 36,230 সমান 1570 টাকা। এটি হলো আমাদের নির্ণয় সমাধান। টেকনিক্যাল ইস্যুর জন্য আমি তোমাদেরকে খুব একটা ডিটেলসে আর তাড়াতাড়ি পড়াতে পারছি না, সেই জন্য আমি তোমাদেরকে অঙ্কটি যতটা ফাস্ট পারছি স্পিডে করানোর চেষ্টা করেছি। ওই ব্যক্তির মাসিক আয় ধরো x টাকা ধরে নিলাম এবং মাসিক ব্যয় y টাকা ধরে নিলাম। এবার দেখো এখানে মাসিক আয় আর মাসিক ব্যয়, এখানে কোশ্চেনে পরিষ্কার বলে দেওয়া ছিল যে এক ব্যক্তির 4 মাস, ঠিক আছে, যদি মাসিক আয় যদি 4x টাকা হয় তাহলে 4 মাস মানে 4x ইকুয়াল টু, এখানে কি বলা রয়েছে যে 5 মাসের কত সংসার খরচ, ঠিক আছে, ব্যয়টা কত ধরেছিলাম y, তাহলে 5y ইকুয়াল টু কত হচ্ছে 270 টাকা বলে দেওয়া আছে। এটাকে সলভ করলাম, দেখো কত পাচ্ছি বন্ধুরা, 4x - 5y ইকুয়াল টু 270, 1 নম্বর ইকুয়েশন। আবার পরক্ষণে বলে দিয়েছিল যে তার মাসিক আয় এবং ব্যয় সমষ্টি হচ্ছে 3600 টাকা, সমষ্টি যোগ করলাম 2 নম্বর। এবার এখান থেকে আমরা শর্ত অনুযায়ী দিয়ে কি করলাম, x ইকুয়াল টু 2030 টাকা পেলাম, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তির মাসিক আয় হচ্ছে 2030 টাকা, তাহলে মাসিক ব্যয় কত হবে, মাসিক আয় যত ছিল 3600 টাকা, তার থেকে যদি আমি 2030 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমি বুঝতে পারবো যে সে কত টাকা ব্যয় করে, 1570 টাকা। এই ছিল আমাদের আজকের কি বলবো প্রভাতী গণিত বইয়ের যে অঙ্কগুলো বাকি ছিল, অর্থাৎ অনুশীলনী 13.2 এর নম্বর দাগে নিচের সমস্যাগুলি থেকে সমীকরণ গঠন করে সমাধান করে 1 থেকে 14 নম্বর পার্ট 1 এ কমপ্লিট করলাম। আর পার্ট 2 তে আমরা 15 থেকে আমরা কি করলাম 28 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। তাহলে এই চ্যাপ্টারটি কি হলো আমাদের ডান হয়ে গেল। এর পরের দিন আমরা এর যে প্র্যাকটিস সেট রয়েছে সেইগুলোকে আমরা একটা দুটো সলভ করবো, তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে দেখো রয়েছে অনুশীলনী 13.1, এই অঙ্কগুলোকে যদি আমরা মোটামুটি কমপ্লিট করে 2 থেকে 3টে পার্ট হতে পারে কমপ্লিট করলে এই চ্যাপ্টারটা পুরো ডান। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। চলো বন্ধুরা, টাটা।